আবারও স্বাগত ২১শে বিজনেসে। দর্শক, এখন রয়েছে দেশের ব্যবসা বাণিজ্য, ওষুধ শিল্প খাত ও যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক প্রস্তাব নিয়ে বিশেষ আলোচনা। আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক KSM মুস্তাফিজুর রহমান। আমরা যুক্ত হওয়ার জন্য অপেক্ষা করছি। দর্শক, জানিয়ে রাখছি ২১শে বিজনেসের এই অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে, পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপ। দর্শক, জানিয়ে রাখছি অতিথির সাথে আলোচনা চলাকালে পুঁজিবাজারের নানা তথ্য স্ক্রিনে দেখতে পাবেন স্বয়ংক্রিয় গ্রাফিক্সের মাধ্যমে। আপনাকে স্বাগত ২১শে বিজনেসে। জি মুস্তাফিজ ভাই, আমাকে শুনতে পাচ্ছেন? জি, আমি শুনতে পাচ্ছি। জি মুস্তাফিজ ভাই, আমি প্রথমে শুরু করতে চাই যুক্তরাষ্ট্রের বর্ধিত শুল্ক নিয়ে। আপনার সাথে যখন আমার অফ এয়ার আলোচনা হচ্ছিল, আপনি যেটা বলছিলেন যে এটি হচ্ছে একটি পলিটিক্যাল স্ট্যান্ড বলা যায় অথবা স্ট্যান্ড বলা যায়। সেক্ষেত্রে বাংলাদেশেও পাল্টা জবাব দিয়েছি কিনা অথবা পাল্টা জবাব দেওয়ার সক্ষমতা বাংলাদেশে রয়েছে কিনা? মুস্তাফিজ ভাই, আপনি শুনতে পেরেছেন প্রশ্নটি? হ্যাঁ, আমি শুনতে পেরেছি। ধন্যবাদ। আপনি যেটা বলেছেন যে বাংলাদেশের উপরে শুধু শুধু বাংলাদেশ না, সারা পৃথিবীর সমস্ত দেশেই তুলনামূলকভাবে বাংলাদেশে চেয়েও অধিক শুল্ক আরোপ করা হয়েছে। তবে আমরাও খুব মানে সংখ্যাজনক অবস্থা। এটা বাংলাদেশের এই বিষয়টাকে নিয়ে প্রথমত সরকারের পর্যায় থেকে কিন্তু সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে এবং সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বেসরকারি খাতের প্রতিনিধি, BCCI সব মিলে একটা গুরুত্বপূর্ণ আলোচনার মাধ্যমে একটা স্ট্র্যাটেজি ফর্মুলেশন করার কৌশল কিন্তু সরকার ইতিমধ্যে নিয়েছে এবং একটা সময় প্রার্থনা করা হয়েছে যে ৩ মাসের জন্য যেটা কার্যকরী করা না হয়। আপনি দেখবেন যে অনেক ব্যবসায়ী নেতা এবং মাননীয় বাণিজ্য উপদেষ্টা তিনি কিন্তু বলেছেন যে উদ্বিগ্ন হবার কারণ নেই। তা কারণ হলো এটা আমাদের জন্য একটি অপরচুনিটিও হতে পারে। এটা হলো রাজনীতিকে ঘিরে এবং অর্থনীতিকে ঘিরে। আপনি যদি ডোনাল্ড ট্রাম্পের ওথ নেবার প্রথম ভাষণটা যেটা তিনি দিয়েছে শপথ নেবার পরে, তিনি কিন্তু বলেছেন যে আমেরিকাকে তিনি একটা উৎপাদনমুখী রাষ্ট্রে আবার পরিণত করতে চান। আবার তার মানে যে দেশের যেগুলো শিল্প কলকারখানা আছে এবং দেশীয় তাদের দেশের মালিকানাধীন অথবা জয়েন্ট ভেঞ্চার যে বহির্বিশ্বে যে বিভিন্ন দেশে যে তাদের যে উৎপাদনমুখী যে কলকারখানা রয়ে গেছে সেগুলোকে তিনি তার দেশে আনার গুরুত্ব আরোপ করেছেন। অর্থাৎ তার ট্রেড, কমার্স এবং ইন্ডাস্ট্রিকে তিনি শক্তিশালী করার জন্য তিনি কিন্তু প্রথম বক্তব্যেই প্রতিশ্রুতি দিয়েছেন তার দেশের জনগণকে। তারই প্রেক্ষাপটে তিনি একটি ডিক্লার দিয়েছেন যে বিভিন্ন দেশে তিনি শুল্ক আরোপ করেছেন। এতে করে জি, আমার মনে হয় যে লাইনে একটু সমস্যা হচ্ছে। মুস্তাফিজ ভাই, আপনার দর্শকরা ঠিকভাবে শুনতে পারছিল না, আপনার কানেক্টিভিটিতে হয়তো বা কিছু প্রবলেম রয়েছে। আমি আরেকটি প্রশ্ন করতাম আপনাকে। আপনি যদি দেখেন ইউএসএ ট্রেড যে ব্যালেন্স রয়েছে সেই ঘাটতি মেটানোর জন্যই কিন্তু আসলে মোট কথা হচ্ছে ইম্পোর্ট এক্সপোর্ট সমান হতে হবে, এটা হচ্ছে মূল এজেন্ডা। এই ক্ষেত্রে আমার একটি প্রশ্ন রয়েছে, বাংলাদেশে যখন যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানি করতে হয় 74% ট্যারিফ, আর আমাদের বাংলাদেশে এক্সিস্টিং আমরা যখন রপ্তানি করি বাংলাদেশি পণ্য তখন 15% বর্তমানে রয়েছে, যেটি 37% বর্ধিত করার জন্য প্রস্তাব করা হয়েছে। এখন আমার কথা হচ্ছে 74% যখন ইউএসের বিভিন্ন পণ্য রপ্তানিতে বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশ যখন আমদানি করে সেটি রয়েছে, এই 74% কি সবগুলোই আসলে আমাদের ভোগ্য পণ্য নাকি কিছু কিছু বিলাসী পণ্যও রয়েছে? এগুলো রিভাইজ করা যায় কিনা, রিভিজিট করা যায় কিনা? এই যে মুস্তাফিজ ভাই, আমাকে শুনতে পেরেছেন? প্রশ্নটি শুনতে পেরেছেন? একটু গ্যাপ হয়েছে, তবে জি, আবার তাহলে কুইকলি আমি রিভিজিট করে দিচ্ছি যে এই যে 74% থেকে 37% সব দেশের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের যে ট্যারিফ রয়েছে, আমাদের দেশে যুক্তরাষ্ট্রের পণ্য রপ্তানির ক্ষেত্রে 74, আর এখন 37% বর্ধিত করেছে যুক্তরাষ্ট্র যেটা। সেই ক্ষেত্রে আমাদের 74 যেটা আমরা যুক্তরাষ্ট্রকে চার্জ করি ট্যারিফ, সেটি রিভিজিট করা যায় কিনা প্রোডাক্ট বাই প্রোডাক্ট? এটা তো প্রোডাক্ট বাই প্রোডাক্ট করতেই হবে। আমরা যদি যুক্তরাষ্ট্রের এই নীতিমালার সঙ্গে আপনি বৈরিতা না করে এর সাথে সংযুক্ত সম্পৃক্ত হয়ে আমাদের কোন কোন পণ্যে আমরা ওদের বাজারে আরো নতুন করে ঢোকার সুযোগ আছে
এবং কোন কোন পণ্য আমরা অহেতুক আমেরিকার কথা শুনে আমরা এগুলোকে বর্জন করে আমরা অন্য দেশের হাতে বাণিজ্য দিয়েছি। এগুলোকে নিয়ে একটা ইন্টেনসিভ স্টাডি শুরু হয়েছে ইতিমধ্যে সরকারের। আমি দু একটা উদাহরণ দিতে পারি। জি দেখুন, বাংলাদেশের যে গাড়ির বাজার, যে আমদানি করে যেগুলো গাড়ি নিয়ে আসছে, আমরা কিন্তু আজকে দর্শক আমরা অপেক্ষা করছি অতিথির সাথে আবারও আপনি যুক্ত হওয়ার যদি জন্য। দেখেন যে আমরা রিকন্ডিশন গাড়ি নিয়ে আসতেছি এক দেশ থেকে, আমরা আর এক দেশ থেকে নিয়ে আসছি আমাদের ডিস্ট্রিবিউশনের যেগুলো গাড়ি, ট্রাক বা অন্যান্য, এবং লাক্সারি গাড়ি আমরা নিয়ে আসি আর এক দেশ থেকে। জি এখানে প্রযুক্তিগত কারণে অদূর ভবিষ্যতে, খুব দূর ভবিষ্যৎ না, নিকট সন্নিকট ভবিষ্যতে আপনার নতুন প্রযুক্তির যেগুলো গাড়ি, যেগুলো ধরেন ইলেকট্রিক কার, যেগুলো ব্যাটারি চালিত, রিনিউয়েবল এনার্জি দ্বারা যেগুলো চলে, সেগুলো গাড়ির বাজার আপনি কাকে দিবেন? আমেরিকার সঙ্গে আমাদের দেশে তো একটা ক্রেতা শ্রেণী তৈরি হয়েছে যাদের সক্ষমতা আছে। এই আপার ক্লাস ইকোনমিক বাইং অ্যাবিলিটি যাদের আছে, সেই গ্রুপকে আমরা তো এই যে টেসলা বা এই যে ইলেকট্রিক কার, এগুলোকে আমরা উন্মুক্ত করে দিয়ে আমাদের নেগোশিয়েট করার সুযোগ আছে। জি আমরা এক্ষেত্রে ওষুধ শিল্প খাতের কি সম্ভাবনা দেখছেন? অনেকে বলছে কিন্তু যে ওষুধের দামও বেড়ে যেতে পারে। ওষুধ শিল্প খাতে আমাদের কি আসলে যুক্তরাষ্ট্র থেকে পণ্য মানে আমদানি করতে হয় বাংলাদেশের, না, আমরা অথবা কাঁচামাল আমদানি করতে হয়? কাঁচামালের সংখ্যাও খুব কম। আমরা যে ঔষধের কাঁচামাল যেগুলো আমরা আমদানি করি, সেটা অধিকাংশই আমাদের ভারত এবং চায়না থেকে আসে এবং ইউরোপের কিছু দেশ থেকে আসে। জি আমরা আমেরিকা থেকে আমাদের সুযোগ আছে আমাদের ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট আমেরিকার বাজারে ঢোকানো। আমাদের কিন্তু অনেক ফ্যাক্টরি ইউএস এফডিএ এর অ্যাপ্রুভাল ইতিমধ্যে পেয়েছে, এবং আচ্ছা আরো কিছু ফ্যাক্টরি আপনার ইউএস এফডিএ অ্যাপ্রুভালের তালিকার মধ্যে পাইপলাইনে রয়ে গেছে। আমেরিকার বাজারের সঙ্গে আমাদের দেশের ঔষধের মূল্যের যে পার্থক্য, সেটা কিন্তু বিস্তর পার্থক্য রয়ে গেছে। যে এক্ষেত্রে প্রফিটেরও সম্ভাবনা রয়েছে অনেক। অনেক বড় সম্ভাবনা রয়েছে। আমি যদি আপনাকে উদাহরণ দিই, আমরা ধরুন আমরা 30,000 থেকে 35,000 কোটি টাকার ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট, ঔষধ আমরা আমাদের দেশে উৎপাদন করি। এই জি ঔষধটাই যদি আমেরিকার বাজারে নিয়ে যাওয়া যায়, তাহলে এটা 4 থেকে 5 গুণ বেশি দামে জি এর বাজারটা হয়ে যায়, মানে প্রায় 2 লক্ষ কোটি টাকা। আর আমেরিকা থেকে যদি আমাদের দেশে এটা আমদানি করা লাগতো, তাহলে এটা 4 লক্ষ কোটি টাকার প্রয়োজন হতো। জি মুস্তাফিজ ভাই, এক্ষেত্রে 37% বর্ধিত শুল্ক আমরা যদি ইউএসএ তে রপ্তানি করতে যাই, সেটি একটি বাধা হবে না? এবং 3 মাস স্থগিত রাখার অনুরোধ করেছি আমরা, কিন্তু 3 মাস পরে কি হবে? তারপরেও তো আপনার ঔষধের বিস্তর গ্যাপ রয়ে গেছে। আমরা যদি ওখানে অ্যাক্সেসটা পাই, আমাদের যদি সুযোগ থাকে ওখানে ঢোকার, তাহলে ওই বাজারে কিন্তু ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টের আমাদের একটা সম্ভাবনা রয়ে গেছে। আমরা শুধু পোশাক শিল্প, আমাদের 90 দশকে আমরা পোশাক শিল্পের রপ্তানি আমরা শুরু করেছি। জি আজকে দেখুন, এই দীর্ঘ সময়ে আমাদের যে মার্কেট ডাইভার্সিফিকেশন এবং প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন, এটা আমরা করতে পারি নাই। জি শুধুমাত্র একটাকে ফোকাস করতে যে আপনার জাতীয় সংসদের আমার মনে হয় 60% সংসদ সদস্য চলে গেছেন কোনো না কোনো ভাবে পোশাক শিল্পের ব্যবসার সাথে জড়িত। জি আমরা একটা সিঙ্গেল সেক্টরকে এইভাবে প্রায়োরিটি দিয়ে আমরা যে আরো অন্যান্য পণ্যের যে রপ্তানি করার সুযোগ ছিল, আছে, আমরা সেগুলো সব ভুলে গেছি। জি মুস্তাফিজ ভাই, আমাদের এক্ষেত্রে জুট হলো আপনি আমাদের। রপ্তানি নিয়ে বলছেন, আপনাকে সরি টু ইন্টারাপ্ট, আপনি জানেন যে এখন আমাদের যে আমদানি, আমরা যখন আমদানি করি যুক্তরাষ্ট্র থেকে, সেটা আসলে বাড়ানোর চেষ্টা করা হচ্ছে এবং শুল্ক কাঠামো সংস্কার করারও চেষ্টা করা হচ্ছে। সেক্ষেত্রে আমদানি বাড়ানোর জন্য কি কি প্রোডাক্ট হতে পারে? যেমন আপনি ইলেকট্রিক কারের কথা বললেন, আর অন্যান্য কি কি রয়েছে? যেমন আমি আপনাকে আরেকটি বিষয় বলি, তুলা, গম, ভুট্টা, সয়াবিন তেল, স্ক্র্যাপ মেটাল, জিরো ট্যারিফ প্রস্তাব করা হয়েছে। আর কি কি প্রোডাক্ট রয়েছে? আপনি আপনি যদি দেখুন আমাদের আমদানি তালিকায়, দেখুন আমরা কি আমদানি করি। আমরা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি আমরা কনজিউম করি হলো কটন। জি তো কটন তো আমেরিকান কটন তো আছে। আমরা যে সমস্ত দেশ থেকে নিয়ে আসি, আমরা আমেরিকার সঙ্গে আলাপ আলোচনা করে এই কটনটা
আমরা আমদানি ছাড়াও কিন্তু এলসি ছাড়াও কিন্তু এগুলো যদি আমরা একটা যদি আমরা ফ্রি ইকোনমিক জোন পোর্ট যদি আমরা করে দিতে পারি, যে তুলা উৎপাদনকারী বিনা এলসিতে এই দেশে তারা নিয়ে আসতে পারবে, এর বিধিবিধান ঠিক করতে হবে, আইন ঠিক করতে হবে। জি আমরা কিন্তু এগুলো কিন্তু নেগোশিয়েট করে আমাদের আনার সুযোগ আছে। জি আমাদের দেশে ডাল জাতীয়, তেল জাতীয়, মশলা জাতীয় ফসল, এগুলো আমরা ফুড গ্রেন, এগুলো আমাদের বিস্তর পরিমাণে আমদানি করতে হয়। এগুলোর মধ্যে কিন্তু আপনার ইউনাইটেড স্টেট অফ আমেরিকা থেকে আপনি কিন্তু আমরা অয়েল সিড আমরা অনেক প্রতিযোগিতামূলক কম দামে আমরা আনতে পারি। আমরা এগুলো অস্ট্রেলিয়া থেকে নিয়ে আসি, ডাল নিয়ে আসি অস্ট্রেলিয়া থেকে, কানাডা থেকে নিয়ে আসি। আমাদের যেহেতু সুযোগ আছে এখন, যেহেতু বার্গেনিং করার আমাদের সুযোগ আছে, এখন উন্মুক্ত। জি ডোনাল্ড ট্রাম্প যেটা বলেছেন যে এটা কিন্তু উনি উন্মুক্ত সুযোগ রেখেছে, জি আলোচনার দ্বার উন্মুক্ত রেখেছেন। জি তো আলোচনার আমার সুযোগ রেখেছেন অবশ্যই। আমরা আরো আলোচনা করব, একটা ছোট্ট বিরতি নিয়ে আসছি। ধন্যবাদ। দর্শক, এ পর্যায়ে নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরে, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। আবারও স্বাগত ২১শে বিজনেসে। দর্শক, বিরতির আগে ব্যবসা বাণিজ্য, ওষুধ শিল্প খাত ও যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক প্রস্তাব নিয়ে কথা বলছিলাম ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক KSM মুস্তাফিজুর রহমানের সঙ্গে। প্রিয় দর্শক, ২১শে বিজনেসের এই অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে, পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপ। আবারও ফিরছি আলোচনায়। যে মুস্তাফিজ ভাই, ঘুরে ফিরে আবার একই প্রশ্নে আসছি যে আসলে শুল্ক কাঠামোর সংস্কার কি হওয়া উচিত, এবং যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ানো হলে কি কি পণ্য আমদানি বাড়ানো যেতে পারে বলে আপনি মনে করেন, যেগুলো আলোচনা হয়নি? আমরা যেটা মনে হয়েছে, আমি আগেও বলেছি যে আমাদের আমদানির তালিকাটা আমাদের বাণিজ্য মন্ত্রণালয়ে আছে এবং রপ্তানির তালিকাও বাণিজ্য মন্ত্রণালয়ে আছে। জি এই আমদানি তালিকার জি মধ্যে মুস্তাফিজ ভাই, আমাদের মূল্য সুবিধা আমরা নিতে পারবো, সেগুলোকে অগ্রাধিকার হিসাবে নিয়ে জি আমরা শুনতে পাচ্ছিলাম না, শোনা ইন্টারাপশন যাচ্ছে এসেছিল, নাকি? আপনি আবার যদি শুরু করতেন উত্তরটি। ধন্যবাদ, আমি দুঃখিত যে একটু নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। আমি জি বলি যে আমাদের বাণিজ্য মন্ত্রণালয়ে আমাদের দেশের কি কি পণ্য আমদানি হয় এবং রপ্তানি উন্নয়ন ব্যুরোতে কি কি পণ্য রপ্তানি হয় তার একটা সুনির্দিষ্ট তালিকা আছে। জি এই তালিকার মধ্য থেকে আমরা অগ্রাধিকার প্রায়োরিটি লিস্ট করব হুম যেগুলো আমেরিকা থেকে আমাদের আমদানি করার সুযোগ আছে। হুম ইতিমধ্যে আর রপ্তানির ক্ষেত্রে ওখানে তো আমাদের পোশাক শিল্পের বাহিরে আমরা তো আমেরিকার বাজারে আমরা রপ্তানিটা আমরা তো ধরতে পারি না। জি এখানে প্রোডাক্ট ডাইভার্সিফিকেশনের মধ্য দিয়ে আমরা আমেরিকার বাজারে আমরা ঢোকার সুযোগ আছে। এবং এখনই যেহেতু আমাদের মুক্ত আলোচনার সুযোগ দিয়েছে, হুম এটা আমাদের জন্য আমার মনে হয় এটা আমাদের খারাপ হবে না। আমরা জি হয়তো যারা পোশাক শিল্পের উপরে আমরা হয়তো প্রফিটেবিলিটি কমে যাবে, কিন্তু এটা কিন্তু আমাদের বৈদেশিক মুদ্রা অর্জনের একটা অন্যতম প্রধান খাত। জি এটা ব্যাহত না হয় যাতে, পাশাপাশি আমরা ওখানে আমাদের রপ্তানির বাস্কেটটাকে বৃদ্ধি করা, এটাই হলো আমার মনে হয় একটা অন্যতম প্রধান কাজ মন্ত্রণালয়ের জি পক্ষ থেকে। মুস্তাফিজ ভাই, আরেকটি প্রশ্ন রয়েছে। যদি যুক্তরাষ্ট্রের বর্ধিত শুল্ক ৩ মাসের জন্য স্থগিত করার যে অনুরোধ করা হচ্ছে, সেটি যদি আসলে প্রত্যাখ্যান করা হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের কোনো ব্যাকআপ প্ল্যান আছে কিনা? ব্যাকআপ প্ল্যান হলো যে আমরা যে আমাদের যে গার্মেন্টসের যে জায়গাগুলো রয়ে গেছে, এটা তো আপনার ধরনের প্রতিযোগী দেশ যারা, হুম এর মধ্যে ভিয়েতনাম, তাদেরও কিন্তু বৃদ্ধি করা হয়েছে। হুম আশেপাশে যে চায়না যারা বৃদ্ধি করা হয়েছে, এর মধ্য থেকেই আমাদেরকে একটা কৌশল তৈরি করতে হবে যে হুম আমরা হয়তো পোশাক শিল্পের উপরে আমরা প্রফিটেবিলিটিতে একটু ছাড় দিতে হবে। আমাদেরকে হয়তো ছাড় দিতে হবে, কিন্তু ওই বাজারে যারা আমাদের লো কস্ট কাস্টমারই কিন্তু যে লো কস্ট প্রোডাক্টটাই ওখানে যাচ্ছে। জি যদি আপনি ওই বাজারকে গার্মেন্টস পোশাককে যদি ৩ ভাগে ভাগ করেন, হুম আপার ক্লাস, মিডল ক্লাস, লোয়ার ক্লাস, আমাদের প্রোডাক্টটা কিন্তু আপনার মাস লোয়ার পিপলের ব্যবহারে যাচ্ছে। জি সেখানে যদি মূল্য বৃদ্ধি পায় তাহলে ওদেরও কনজাম্পশন কমে যাবে। ওদের কনজাম্পশন কমে যাওয়া মানে হলো আমাদেরও এক্সপোর্ট কমে যাওয়া। জি এটাকে প্রোটেকশন দেওয়ার জন্য আমাদের কৌশলগত অবস্থান নিতে হবে। আমাদের হয়তো প্রফিটেবিলিটিতে যদি আমাদের একটু কমও হয়, যাতে এক্সপোর্ট ভলিউমটা যাতে আমাদের কমে না যায়। হুম এবং পাশাপাশি
যেটা আমরা সবসময় বলি যে মার্কেট ডাইভার্সিফিকেশন এবং হলো প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন, এটাকে হাত দিতে হয়। আমেরিকা একটা অনেক বড় বাজার, জি সারা পৃথিবীর 40% ঔষধ খায় হলো আমেরিকা, নর্থ আমেরিকা। জি সারা পৃথিবীতে যে ঔষধ কনজাম্পশন হয় এটা প্রায় $1.67 ট্রিলিয়ন। এর আপনার 40% কনজাম্পশন হয় হলে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা এবং কানাডা, এই নর্থ আমেরিকাতে। জি তো সেই বাজারে যদি আমরা নিতে পারি, তা আপনি তো ঔষধ শিল্প দিয়ে তো আপনি অনেক বড় একটা বাজার তৈরি হতে পারে। জি কৃষি মুস্তাফিজ পণ্য, ভাই, এক্ষেত্রে আমি আরেকটু বিষয় যদি বলি, আপনি দেখেন ভারতে ট্যারিফ হচ্ছে যুক্তরাষ্ট্রের পণ্য ভারতে রপ্তানির ক্ষেত্রে 52%, যে জন্য ভারতকে আসলে 26% ট্যারিফ ধার্য করা হয়েছে। বাংলাদেশে 74% হলো কিভাবে? এটাও কিন্তু আসলে এই 74%-এর জন্য কিন্তু আমাদের 37% বর্ধিত শুল্ক এসছে। এই জন্য আগে থেকে একটু রিভিজিট করা উচিত কিনা যে আসলে কোন কোন ট্যারিফ যুক্তরাষ্ট্রকে আমরা বেশি দিচ্ছি, যেহেতু বড় বাজার বললেন আপনি। না এটা অবশ্যই দেখতে হবে, এটাকে পর্যবেক্ষণ করতে হবে এবং কিছু তথ্য উপাত্ত আমরা যদি সারা পৃথিবীতে যেভাবে বসানো হয়েছে, হুম এমনও দেশ আছে যাদের কিন্তু অতি সামান্য পরিমাণে তাদের দেশের রপ্তানি, জি সেটাকেও তারা অনেক বেশি ট্যারিফ দেওয়া হয়েছে। জি এগুলো তাদের ক্ষেত্রেও তারাও মনে করতেছে যে অযৌক্তিক অনেক কিছু হয়েছে হুম এবং রাজনৈতিক উচ্চাভিলাষকে অগ্রাধিকার দিয়ে তারা এটাকে সারা পৃথিবীতে একটা অর্থনৈতিক পরিস্থিতির পরিবর্তন করার জন্য তারা একটা উচ্চাভিলাষী কর্মসূচি নিয়েছে। তারাও সেখান থেকে সরে যেতে বাধ্য হবে যখন যে কান্ট্রি ওর সাথে রপ্তানি এবং আমদানি বাণিজ্য নিয়ে আলোচনা করবে, এর মধ্য দিয়ে একটা নতুন একটা সাম্যতা, ইকুইলিব্রিয়াম তৈরি হবে এবং জি সেটাই একটা বিজনেসের ভারসাম্য তৈরি হবে। এই জি ধরনের কর্মসূচি কিন্তু আমেরিকা অনেক আগেও নিয়েছিল। জি আপনার 1930 সালের দিকে তারা এই ধরনের কর্মসূচি নিয়েছিল, পরে আবার এটা 34 সালের দিকে এটা উইথড্র করেছে। এটা তাদের একটা অর্থনৈতিক রিফর্মের একটা কৌশল। এটাকে আমরা এই 2 মাসের মধ্যে সাম্যতা তৈরি হবে আমার মনে হয়। ট্র্যাকে আছে, এগুলো মিলে একটা নতুন কৌশলপত্র তৈরি করে এটাকে ডিল করতে হবে। জি, আমরাও আশাবাদী যে আপনি যেটা বললেন যে কয়েক মাসের মধ্যে একটা ট্রেড ব্যালেন্স হবে, অর্থাৎ সমতা ফিরে পাবে। এখন আসি একটু ইনভেস্টমেন্ট সামিট নিয়ে। আপনি জানেন যে ইনভেস্টমেন্ট সামিট শুরু হয়েছে গতকাল থেকে, এবং বাংলাদেশ ব্যাংক স্টার্ট আপ গঠন করার জন্য 900 কোটি টাকার ফান্ড দিয়েছে। এছাড়া ঋণ বিতরণ করার জন্য আরও 500 কোটি টাকার ফান্ড দেওয়ার কথা হচ্ছে। তাহলে এই স্টার্ট আপের পুরো বিষয়টা, এটা বাংলাদেশের অর্থনীতিতে কেমন প্রভাব পড়বে? এটা একটা অনেক আগেই এটা নেওয়া প্রয়োজন ছিল। আপনি যদি নতুন বিজনেস যেটা গ্রো করবে, হুম আপনার নতুন আইডিয়া জেনারেশন করেছে, হুম এই আইডিয়াকে কাজে লাগানোর জন্য যদি স্টার্ট আপকে যদি আপনি ফান্ড না দেন, হুম তাহলে কিন্তু আপনার নতুন নতুন বিজনেস তৈরি হবে না। আজকে আমাদের ইয়াং জেনারেশন যারা, আমাদের দেশের মানুষের এখন হলো গড় যে বয়স এসে দাঁড়াইছে 30 বছরের নিচে, জি এরকম একটি এনার্জেটিক একটা নেশন, যে রাষ্ট্রের যে বায়োডেমোগ্রাফিক যে সুবিধা, সেটা পৃথিবীর মধ্যে বাংলাদেশ এখন সর্বোচ্চ সুবিধাজনক অবস্থানে আমরা অবস্থান করছি। সেই ইয়াং জেনারেশনকে যদি আপনি কাজে লাগাতে না পারেন, হুম তাহলে তো আমাদের অর্থনীতিতে আমরা পিছিয়ে যাব এবং অহেতুক রাস্তাঘাটে দেখবেন যে মানুষ নানা রকম বৈষম্য নিয়ে আন্দোলন করবে। এটাকে থামাতে হলে এবং অর্থনীতিকে ঘুরে দাঁড় করাতে হলে আপনার স্টার্ট আপ এবং অ্যাঞ্জেল ফান্ড বলে, এগুলোকে আপনার চালু করতে হবে। এবং বাংলাদেশ ব্যাংকের সম্মানিত গভর্নর মহোদয় এটা একটা খুবই সময় উপযোগী, আমাদের দেরি হয়ে গেছে, এটা ভালো একটা উদ্যোগ নেওয়া হয়েছে। এবং বিনিয়োগ ছাড়া আপনার কর্মসংস্থান সুযোগ সৃষ্টি করার কোনো সুযোগ নেই। আপনি বিনিয়োগকে বাইপাস করে দেশের দারিদ্র্য বিমোচন করবেন, এটা একটা কল্পনাতীত একটা বিষয়। জি তাই মুস্তাফিজ ভাই, বিনিয়োগ, আপনি বিনিয়োগের কথা বলছেন। এক্ষেত্রে কুইকলি যদি আপনি বলতেন যে আপনি জানেন যে আমাদের অর্থনৈতিক অঞ্চলগুলো ঘুরে দেখছেন, যারা অংশগ্রহণ করেছেন, এই অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ বাড়ার সম্ভাবনা রয়েছে কিনা? ব্যাপক সম্ভাবনা রয়েছে এবং এই যে আমাদের যে বিনিয়োগ সম্মেলন যেটা দেওয়া হয়েছে, বিনিয়োগকারীকে সরাসরি আমাদের অবকাঠামো দেখানো হচ্ছে, হুম আমাদের রাস্তাঘাট কি আছে, টেলিযোগাযোগ কি আছে, সরকারের কি আছে, এবং তাদের কাছ থেকে পরামর্শ নেওয়া হচ্ছে তারা কোন শর্তে এখানে বিনিয়োগ করতে রাজি আছে। এটাই তো প্ল্যাটফর্মটা, এটাই হওয়া উচিত। আপনি যদি মার্কেট কাকে বলে, মার্কেট হলে যেখানে ক্রেতা এবং বিক্রেতা এক জায়গায় বসে, ওটাকে বলে মার্কেট। জি আপনি বিনিয়োগকারীতে নিয়ে আসছেন, বিনিয়োগের মাঠে নিয়ে আসছেন, মার্কেটে নিয়ে আসছেন, তাকে সরজমিনে দেখানো হচ্ছে। এটা চমৎকার উদ্যোগ। এবং এর মধ্য দিয়ে আমাদের যে ব্যক্তি B2B যে সম্মেলনগুলো হবে, ধরুন এই যে আগামী 10 তারিখে আপনার B2B
কানেক্টিভিটি তৈরি করা হবে। সেখানে দেখবেন যে অনেক ব্যবসায়ী তার ক্রেতাকে খুঁজে পাবে, তার বিক্রেতাকে খুঁজে পাবে, এর মধ্য দিয়ে আমাদের দেশের অর্থনৈতিক লেনদেন এবং বিনিয়োগ বৃদ্ধি পাবে। জি, এটা একটা আপনাকে ভালো। অসংখ্য ধন্যবাদ। আপনি নতুন সম্ভাবনার পথ বললেন এবং আগামী 10 তারিখ থেকে যে B2B হবে সেটা নিয়েও আশাবাদ ব্যক্ত করেছেন এবং আশা করি বাংলাদেশে অর্থনীতির দুয়ার খুলবে। অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক শ্রোতা যারা শুনলেন তাদেরকে অনেক ধন্যবাদ। দর্শক, এতক্ষণ দেশের ব্যবসা বাণিজ্য, ওষুধ শিল্প খাত ও যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক প্রস্তাব নিয়ে কথা বলছিলেন ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক KSM মুস্তাফিজুর রহমান। নিচ্ছে একটা বিরতি, দুপুর 2টা 30 মিনিটে আবারও ফিরে আসবো 21শে বিজনেসে। দেখার আমন্ত্রণ রইল, 21শে সঙ্গেই থাকুন।